ধূমপান মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বাংলা সাহিত্যের মণিমুক্তর মধ্যে থেকে কয়েকটি আমরা তুলে ধরছি আমাদের সুপ্রিয় শ্রোতাদের জন্য গল্পবাবুর আসর এই চ্যানেলে। গত সপ্তাহ থেকে শুরু হয়েছে কর্নেল সিরিজের গল্প খরষ্টি লিপিতে রক্ত, আজ দ্বিতীয় তথা শেষ পর্ব। লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ। তাঁর লেখা উল্লেখযোগ্য গল্পগুলি হল অলিক মানুষ, স্বর্ণচাপার উপাখ্যান, বেদবতী, জনপদ ইত্যাদি। তবে তাঁর সৃষ্ট গোয়েন্দা চরিত্র কর্নেল নীলাদ্রি সরকার তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। সাহিত্য কীর্তির জন্য পেয়েছেন বঙ্কিম পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার ইত্যাদি। আজকের গল্পে কর্নেল জয়ন্ত, দুলাল, ডক্টর নারুগোপাল, সার্কেল ইন্সপেক্টর দীপক মুখার্জি এবং দিব্যেশবাবুর চরিত্রে প্রদীপ, জয়দেব, শান্তিদেব, সোমদেব, কমলেশ, ডক্টর বেণীমাধব এবং কাঞ্চন ইত্যাদি চরিত্রে শুভ্রদীপ, মহিলা কণ্ঠে শুক্লা। গল্পের শুরুতে সংক্ষেপে বলে নেব আগের পর্বে কি ঘটেছে। তবে আগের পর্বটি শুনে এই পর্বটি শুনলে বেশি ভালো লাগবে। আগের পর্বের লিংক এই গল্পের ডেসক্রিপশন, আই বাটন এবং এন্ড স্ক্রিনে দেয়া রইল। আসুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প খরষ্টি লিপিতে রক্ত, দ্বিতীয় তথা শেষ পর্ব। আগে যা ঘটেছে। এক প্রাচীন জমিদার বংশের উত্তরপুরুষ সোমদেববাবু কর্নেলের কাছে এসে বলেন তাঁর পিতা শিক্ষক জয়দেববাবু আর্কিওলজির ভক্ত, প্রায় পাগল হওয়ার মতো। তাঁর কাছে থাকা খরষ্টি লিপিতে লেখা একটি ব্রোঞ্জের শিল হারিয়ে গেছে। এর একদিন পর জানা যায় রায়বাড়ির পুরাতন ভৃত্য নন্দ খুন হয়ে গেছে। 2-3 মাস আগে একইভাবে মারা যান জয়দেববাবুর কন্যা পারমিতা। জয়দেববাবু নাকি কয়েক মাস আগে তাঁর বাড়ি তাঁর মেয়ে এবং জামাই কমলেশের নামে উইল করে দিয়ে গেছেন। আরও জানা যায় জয়দেববাবু তাঁর এলাকায় কোথাও খোঁড়াখুঁড়ি হলেই সেখান থেকে জোগাড় করে আনেন প্রত্ন সামগ্রী এবং সেই ভাঙা প্রত্ন সামগ্রী নিয়েই থাকেন। স্থানীয় কোয়াক ডাক্তার নারুগোপাল জয়দেববাবুকে প্রতি মাসে একটা করে ইঞ্জেকশন দিতেন। পুলিশ স্টেশনে গিয়ে জানা যায় কমলেশ নাকি নন্দকে খুনের দায় স্বীকার করেছেন। কিন্তু সত্যিই কি সেই খুনি? কর্নেল সরকার কথা বলতে চান কমলেশের সঙ্গে। এরপর মাই গড, আসামির কনফেশন অ্যান্ড দ্যাট পিকচার। ছবিটা ঠিকই আছে, মোডাস অ্যাপারেন্ডি ইজ অল রাইট। তাহলে কি ঠিক নেই? মোটিভ, দ্য মোটিভ ইজ উইক, বড্ড অস্পষ্ট, কিছুটা অ্যাবসার্ডও বটে। ধরুন আসামি নিজেই সিল চুরি করে বেঁচেছে, নন্দ সেটা জানতো। নন্দ রায়বাবুকে জানালে জামাইকে তাড়িয়ে দিতেন। এমনকি রায়বাবু সম্পর্কে যতটুকু জানি আর্কিওলজিতে প্রচণ্ড বাতিক। এদিকে মেয়ে বেঁচে নেই, কাজেই প্রাক্তন জামাই আউটসাইডার। এক্ষেত্রে ওকে পুলিশে দেওয়াই স্বাভাবিক ছিল। কাজেই কমলেশ বাবু আর মেয়ের নামে বাড়ি ও মিউজিয়াম উইল করে রেখেছেন রায়বাবু। শুনেছি, সোমবাবু বলেছিলেন। মুখার্জি জোর দিয়ে বললেন, কাজেই কমলেশের ভয় পাওয়া স্বাভাবিক। অত বড় একটা প্রপার্টি থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকি ছিল। রায়বাবু উইল বদলাতেন। আমার দৃঢ় বিশ্বাস নন্দকে আর টাকা দিয়ে চুপ করানো যাচ্ছিল না, তাই তাকে মারল কমলেশ। কর্নেল টাকে হাত বুলিয়ে বললেন, একটা ব্রোঞ্জের শিলের খরষ্টি লিপি সম্পর্কে নন্দের কোনো ধারণা থাকা অসম্ভব দীপক। ছোট্ট একটা শিল যা পকেটে লুকোনো যায়, তা গোপনে বেচা কেনা করাটা অন্তত নন্দের মতো লোকের কাছে ধরা পড়ার চান্স অত্যন্ত কম। গ্যান্সলার নামে এক জার্মান সাহেব এসেছিলেন, তারপর শিল হারিয়েছে। গ্যান্সলারকে কমল শিল বেচলে সে এমন বোকা নয় যে নন্দের চোখে পড়ার মতো জায়গায় গিয়ে বেচবে। এগেন আই স্ট্রেস দ্য পয়েন্ট, নন্দের পক্ষে এমন ঘটনা
জানার চান্স খুবই কম। মুখার্জি টেবিলে ডান কুনুই রেখে দুই ভুরুর মধ্যিখানটা খামচে ধরে বললেন, কোর্টে অবশ্য এসব কনফেশনসের লিগ্যাল ভ্যালু নেই। আসামি বললেই হলো পুলিশের চাপে পড়ে মিথ্যা বলতে বাধ্য হয়েছে। সো উই নিড আদার এভিডেন্স। এক্ষেত্রে প্রত্যক্ষদর্শী কেউ নেই, অতএব সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের ওপর নির্ভর করতে হবে। And the circumstantial evidence basically needs a strong motive of murder. নিশ্চয়ই যুক্তিপূর্ণ এবং বিশ্বাসযোগ্য মোটিভ। কর্নেল চুপচাপ কিছুক্ষণ চুরুট টানার পর বললেন, শিলচুরির ডায়েরি করা হয়েছিল থানায়? শুনলাম হয়েছিল। ওই দিন ডিউটি অফিসার ছিলেন এসআই মাখন বাবু, তিনি বদলি হয়ে গেছেন। ডায়েরি দেখবেন নাকি? না। এই সময় গোয়েন্দা ইন্সপেক্টর ফিরে এলেন। তার পিছনে হ্যান্ডক্যাপ পরা একজন রোগা যুবক, কোটরাগত উজ্জ্বল চোখ, মাথায় একরাশ ঝাঁকড়া চুল, পরনে প্যান্ট শার্ট, পায়ে জুতো নেই। তার পিছনে দুজন তাগড়াই কনস্টেবল। তারা সিআই সাহেবকে সেলাম দিয়ে প্রস্তুরীভূত হয়ে দাঁড়ালো। সিআই মুখার্জি বললেন, বাহার মে যাও। তারা বেরিয়ে গেল। কর্নেল বললেন, বসুন কমলেশ বাবু। কমলেশ তাঁর দিকে তাকিয়ে রইল। দিব্যেশবাবু মিষ্টি গলায় বললেন, বয়েন বয়েন, যা হবার হয়েছে, নিয়তি কেন বদ্ধতে। মুখার্জি বললেন, আলাপ করি দি, কর্নেল নীলাদ্রি সরকার, আর ইনি হলেন দৈনিক সত্যসেবক পত্রিকার সাংবাদিক জয়ন্ত চৌধুরী। কমলেশ শান্ত নির্লিপ্ত ভঙ্গিতে বলল, যা বলার বলেছি, নিউজ পেপারে স্টেটমেন্ট দিতে আমি বাধ্য নই। দিব্যেশবাবু হাসলেন, কি যে কন, স্টেটমেন্ট চাই কেডা? কর্নেল সাহেবের লগে আলাপ করেন, ইনিও আপনার শ্বশুরমশাইয়ের লাইনের লোক, আর্কিওলজিস্ট। মুখার্জি হাসলেন, অ্যান্ড নেচারিস্ট। কর্নেলের অন্তর্ভেদী দৃষ্টি কমলেশকে চোখ নামাতে বাধ্য করল। অন্য পাশের খালি চেয়ারে সে বসল। আমি ভেবে পাচ্ছিলাম না এই রোগা পটকা যুবকটি কি করে গাছের ডালে বডি ঝোলালো। পদ্ধতিটা কি সত্যি ইজি? কর্নেল বললেন, শিলটা সম্পর্কে আমি ইন্টারেস্টেড কমলেশ বাবু। আমাকে যেন আবার পুলিশের লোক ভাববেন না, খুন খারাপির মধ্যে আমি নেই। খরষ্টি শিল দক্ষিণ বাংলায় পাওয়া একটা যুগান্তকারী ঘটনা। শুধু বাংলা কেন, সারা ভারতের ইতিহাস তাহলে নতুন করে লিখতে হবে, তাই না? কমলেশ ঠান্ডা গলায় বলল, হ্যাঁ, কিন্তু আমি বিশ্বাস করি না ওই সব লিপি খরচটি। মাস্টার মশাইয়ের সঙ্গে তর্ক করা চলে না, তাই কিছু বলিনি এতদিন। মাস্টার মশাই মানে আপনার শ্বশুর জয়দেব রায়? হ্যাঁ, আমি তাকে মাস্টার মশাই বলি। হারানো শিলটা আপনি দেখেছিলেন? দেখেছি। হাজার হাজার বছর মাটির তলায় পড়ে থাকা অবজেক্টে ন্যাচারাল কেমিক্যাল কন্টামিনেশন হয়। পুরনো লিপি পড়ার আগে অবজেক্ট ন্যাচারাল কেমিক্যাল প্রসেসে পরিষ্কার করে নিয়ে ফটোকপিতে কয়েক গুণ বড় করে নিতে হয়। তারপর পাঠের প্রশ্ন। আজকাল টেকনোলজির সুবিধে আছে, কম্পিউটার প্রসেসিং এর ব্যবস্থা আছে। তা না করে খালি চোখে। কর্নেল তার কথার উপর বললেন, প্রিন্সে ব্রাহ্মী এবং খরষ্টির পাঠোদ্ধার করেছিলেন। জানি, কিন্তু তাকেও তখনকার টেকনোলজির সাহায্য নিতে হয়েছিল। মাস্টার মশাই একটা আনক্লিন আর কন্টামিনেটেড শিল আতস কাছে দেখেই খরচটি বলছেন। আপনি ললিত বিস্তর পড়েছেন? সংস্কৃত বই, বুদ্ধের জীবনী, তাতে 64টি লিপির কথা আছে। তাহলে দেখুন, অসংখ্য লিপি হারিয়ে গেছে। তাছাড়া মাস্টার মশাই একটু বেশি উৎসাহী। একটি মাটির কলসের গায়ে কি লিপি ছিল, উনি তার ওপর সাদা রং বুলিয়েছেন। আ সর্ট অফ ম্যানিপুলেশন, উইশফুল ডিসাইফারিং। আমি দেখা মাত্র বুঝতে পেরেছিলাম কুমোরের তৈরি নকশা মাত্র। কলসির গলায় নকশা এখনো করা হয়।
শিলটা নন্দ চুরি করেছিল, আপনি শিওর হলেন কি করে? মাস্টার মশাই মিউজিয়ামের কোনায় বসে একটা পাথরের স্ল্যাব পরীক্ষা করছিলেন। আমি পাশের ঘরে থাকি। নন্দ গ্লাসে জল নিয়ে ঢুকেছিল। খাটের পাশে একটা টেবিলে জল রেখে গেল। টেবিলেই শিলটা ছিল। আমি পর্দা তুলে ঢুকেছি, আর নন্দ তাড়াতাড়ি চলে গেল। দুদিন পরে মাস্টারমশাই হইচই শুরু করলেন যে শিলটা নেই। নন্দ জল দিতে আসার সময় জার্মান সাহেব ছিলেন রায়ভবনে? ছিলেন। হঠাৎ সেদিনই বিকালের ট্রেনে কলকাতায় চলে গেলেন। গ্যান্সলার শিলটা দেখেছিলেন। নন্দ গেস্ট রুমে ওর দেখাশোনা করত। দুয়ে দুয়ে চার। স্কুলে আপনি কি পড়ান? পাটিগণিত, বীজগণিত আর জ্যামিতি। আপনি জানেন, দেশের পুরাদ্রব্য সংক্রান্ত আইনে ব্যক্তিগত সংগ্রহে পুরাদ্রব্য রাখা যায় না, কিন্তু একটা ট্রাস্টি বোর্ড থাকলে তবেই রাখা যায়। জানি। জয়দেব বাবুর উইলে আপনি এবং আপনার স্ত্রীকে রায়ভবনের সব কিছুর উত্তরাধিকারী করা হয়েছে। বাড়ির ব্যাপারে প্রবলেম নেই, কিন্তু মিউজিয়ামে আপনাদের আইনত অধিকার থাকছে না। জানেন কি, ওটা সরকার ইচ্ছে করলে যে কোনো সময় নিয়ে নিতে পারেন। কমলেশের ঠোঁটের কোণে একটা বাঁকা রেখা দেখলাম। সে বলল, মাস্টার মশাই বোকা নন। ওর অ্যাটর্নি আইন জানেন। মানিকদা, আমার কলিগ মানিক চ্যাটার্জি কোদালিয়া মিউজিয়ামের প্রেসিডেন্ট। আমি সেক্রেটারি। এই মিউজিয়াম কোদালিয়া প্রত্ন উদ্ধার সমিতি নামে অলরেডি রেজিস্টার্ড আছে। মেম্বারদের মধ্যে লোকাল পঞ্চায়েত আর স্কুল থেকে প্রতিনিধিরা আছেন। আপনি কি শিওর নন্দ শিল চুরি করে সাহেবকে বেচেছিল? শিওর। পরদিন নন্দ কলকাতায় গিয়েছিল কি কাজে। ডলার বা মার্ক ভাঙাতেই মনে হয় সে গিয়েছিল। টাকা কোথায় লুকিয়ে রেখে গেছে। গত রাত্রে ওকে জেরা করে কবুল করানো গেল না। তখন আই কিল্ড দ্য বাস্টার্ড। নিকোটিন অ্যাম্পিউল কোথায় পেলেন? পাওয়া যায়, পৃথিবীতে সবই পাওয়া যায়। কোদালিয়ায়? পাওয়া অসম্ভব নয়। কোদালিয়া এখন শহর, বর্ডার তো বেশি দূর নয়। পুলিশ অফিসারদের জিজ্ঞেস করুন এটা ফরেন গুডসের কত বড় স্মাগলিং সেন্টার। আপনার শ্বশুরকে স্টেরয়েড ইঞ্জেকশন দেওয়া হতো জানেন? জানি, কিন্তু বাধা দিইনি। ওর ছেলেরা আছেন। তবে বলুন। মাস্টার মশাই কমাস আগে একটা এক্সকাভেশন সাইটে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। তারপর থেকে ভীষণ দুর্বল বোধ করতেন। চলাফেরা করতেও কষ্ট হতো। তাই আমি স্টেরয়েড নিতে বাধা দিইনি। আই ফিল ফর হিম। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি। পিসিমা মানুষ করছিলেন, মারা গেলেন। তখন মাস্টার মশাই আমাকে আশ্রয় দিয়েছিলেন। উনি ছাড়া এ পৃথিবীতে আমার আর কে আছে? ওর মনে কেউ আঘাত দিলে তাকে আমি কি ক্ষমা করতে পারি? আপনার স্ত্রী সুসাইড করেছিলেন? কমলেশ তাকালো, একটু পর বলল, She was a psychic patient. সবাই জানে। একই গাছের একই ডালে গলায় ফাঁস দিয়েছিলেন? হ্যাঁ, ওই থেকে আমার মাথায় নন্দকে একইভাবে ঝোলানোর প্ল্যান এসেছিল। আপনার স্ত্রীও কি নাইলনের দড়ির ফাঁসে? হ্যাঁ, বর্দার থিয়েটার রুমে অনেক দড়ি আছে। আমি যদি বলি আপনি আপনার স্ত্রীকেও একইভাবে মেরে একই পদ্ধতিতে ঝুলিয়েছিলেন? কমলেশ হাসলো। মাস্টার মশাইয়ের শিক্ষা সমাজের হিতের জন্য কোনো কাজে পাপ নেই। আই সি। আমার স্ত্রীকে মেরে সমাজের হিত সাধন হতো না। অন্য দেশে পুরাদ্রব্য পাচারকারীদের গুলি করে মারা হয়।
এদেশে সেই সভ্য আইন নেই, তাই আমি নিজে সভ্য দেশের আইন প্রয়োগ করেছি। নন্দকে মেরে? নন্দকে মেরে। কিন্তু আপনার স্ত্রীকে হত্যার প্রত্যক্ষ মোটিভ তো ছিল। হত্যা এবং মোটিভ? হ্যাঁ, কাঞ্চন নামে একজনের সঙ্গে আপনার স্ত্রীর পূর্ব প্রণয় ছিল। কমলেশ ঠোঁট কামড়ে ধরল, তারপর হিস হিস করে বলল, হু আর ইউ? ডিটেকটিভ অফিসার নাকি সিবিআই অফিসার? প্লিজ এক্সপ্লেন দিস পয়েন্ট। স্ত্রীর সঙ্গে আমার সম্পর্ক ছিল না, শুধু মাস্টার মশাইয়ের কথা অমান্য করতে পারিনি বলেই। না স্যার, যার সঙ্গে এতটুকু ইমোশনাল অ্যাটাচমেন্ট ছিল না তার জন্য প্রতিহিংসার প্রশ্নই ওঠে না। কিন্তু আপনারা একই ঘরে রাত্রিবাস করতেন। না, পারু আমাকে পাশের ঘরে শুতে বলতো, তাই শুতাম। পরে মাস্টার মশাইয়ের কানে গেলে উনি নিজের ঘরের পাশের ঘরে আমার থাকার ব্যবস্থা করেছিলেন। আপনার স্ত্রীর মৃত্যুর পর শান্তিবাবুর স্ত্রীকে বলেছিলেন, এটাই কি নিয়তি বৌদি? এক্সপ্লেন ইট। বৌদি বলেছে আপনাকে? হ্যাঁ। বলে থাকতে পারি, মনে নেই। আত্মহত্যাও তো নিয়তি। স্ত্রীর ডেড বডি আপনি আবিষ্কার করেছিলেন? হ্যাঁ, ভোরবেলা নদীর ধারে বেড়ানো আমার অভ্যাস। বাগানের ভেতর দিয়ে যেতে হয়। ওই ঘটনায় নন্দের রিয়াকশন কি হয়েছিল মনে পড়ে? কান্নাকাটি করছিল। পারু মানে আমার স্ত্রীকে নাকি সেই মানুষ করেছিল। নন্দের কোনো বিশেষ উক্তি মানে স্মরণে রাখার মতো? কমলেশ হাত করা পড়া হাত দুটো টেবিলের ওপর রেখে দ্রুত বলল, নন্দের বিশেষ উক্তি? ওরা পাগলের বংশ, সবাই মাথা খারাপ। তবে এটা লোকাল লোকেরা সবাই বলে। মাস্টার মশাই বলতেন তার কোনো জমিদার পূর্বপুরুষ নিরীহ প্রজাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু যন্ত্রণা এনজয় করতেন। মেয়ের মৃত্যুর পরই কি জয়দেব বাবুর মধ্যে পাগলামির লক্ষণ প্রথম দেখা যায়? হ্যাঁ, ভীষণ শখ। তবে মাস্টার মশাই তার আগেও কোনো কোনো ব্যাপারে যা সব করতেন তা সুস্থ মানুষ করে না। ফর এক্সাম্পল? অত মনে নেই, বড্ড উইশফুল থিঙ্কিং ছিল। যেমন এই খরষ্টি লিপি, সামটাইমস হি ইমাজিনড থিংস। আমি বলে উঠলাম, সোমদেব বাবুও। কিন্তু কর্নেল চোখ কটমটিয়ে তাকাতেই চুপ করে গেলাম। কমলেশ বলল, রেদার স্টিজোফ্রেনিক টাইপই বলবো। রিয়েল আনরিয়েলের মধ্যে পার্থক্য হারিয়ে ফেলতেন মাঝে মাঝে। কি করতে কি করছেন তা টের পেতেন না। মিউজিয়ামে কিছু প্রাচীন অস্ত্র আছে। একদিন দেখি একটা তলোয়ার দিয়ে নিজের হাত কাটার জন্য ঘষছেন। ভাগ্যিস মরচে ধরা ফোঁটা তলোয়ার, বাধা দিলাম। তখন বললেন এতে একটা স্ক্রিপ্ট আছে, ডিসাইফার করছি। দিস সর্ট অফ থিংস। মুখার্জি বললেন, সিজোফ্রেনিয়া এবং প্যারানোইয়া প্রায় একই টাইপের অসুখ। কমলেশ নিষ্পলক চোখে গোয়েন্দা ইন্সপেক্টরের দিকে তাকালো। আপনারা এবার আমাকেও এই অসুখ ধরাবেন। এনি মোর কোয়েশ্চেন্স? পরিষ্কার লিখে দিয়েছি তো, আমি নন্দকে মেরেছি। দিব্যেশবাবু বললেন, আপনার সত্য কইবার সাহস আছে, আই প্রেইজ ইউ। আর একটা কথা, আপনার শ্বশুর মশাইয়ের কোনো প্ররোচনা ছিল না তো? ওই যে ওনার মেসেজ কইলেন, সমাজের হিতের জন্য কিছু করণে পাপ নাই। না। প্রায় গর্জন করলো কমলেশ, তারপর উঠে দাঁড়ালো। অন্য দেশ হলে জয়দেব রায়কে মাথায় তুলে রাখতো, জীবদ্দশায় স্ট্যাচু বানিয়ে সম্মান জানাতো। নিজের পয়সায় এক্সক্যাভেশন করেছেন। সরকার নিজে তো একটা পয়সা দেননি, উপরন্তু রাষ্ট্রপুঞ্জ যে সাহায্য করতে চেয়েছিল তাও আটকে দিয়েছেন। ইউনেস্কো টিমকে পর্যন্ত ভিজিটের পারমিশন দেওয়া হয়নি।
এই দেশে সুস্থ মানুষের বেঁচে থাকতে আছে? আমার ফাঁসি হলে সুখে মরতে পারবো। কমলেশ পা বাড়ালে বাইরে থেকে সেই কনস্টেবলরা এসে ওর সামনে দাঁড়ালো। দিব্যেশবাবু উঠে পড়লেন, কর্নেলকে বললেন, আর কিছু জিগাইবেন নাকি? কর্নেল মাথা নাড়লেন। আসামিকে নিয়ে চলে গেলেন দিব্যেশবাবু। মুখার্জি বললেন, পাগল বংশের পাল্লায় পড়ে এও দেখছি এক পাগল। কর্নেল বললেন, উঠে কি বুঝলেন বলে যান। কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, জানেন তো স্বদেশী যুগে ক্ষুদিরাম ফাঁসির মঞ্চে উঠে বলেছিলেন, দড়িতে মোম দেওয়া হয়েছে কেন? উই আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি। ক্ষুদিরামস আর স্টিল বর্ন অ্যান্ড ডাই। মুখার্জি শুকনো অট্টহাসি হাসলেন। বুঝি না মানুষ মেরে সমাজের কি হিত হয়। হ্যাঁ চলুন, আমিও বেরোই। কোয়ার্টারে গেলে শ্রাবণী খুশি হতো। ওকে বলেছি আপনি আসছেন। আগামীকাল যাব এবং কফি খাবো। টাইম দিন। 10টা নাগাদ। থ্যাঙ্কস। সাইকেল রিক্সায় রায়ভবনের ফটকে পৌঁছালাম। দেখি শান্তিদেব টর্চ হাতে দাঁড়িয়ে আছেন। বললেন, দেরি দেখে রমা তাগিদ দিল, কোথায় বেরিয়েছিলেন? কর্নেল বললেন, একটু থানায় গিয়েছিলাম। শান্তিদেব আলো ফেলে হাঁটতে হাঁটতে ব্যস্তভাবে বললেন, কমলেশকে মিট করলেন? হ্যাঁ, কমলেশ স্বীকার করেছে। বলেন কি? নন্দ শিল চুরি করে সাহেবকে বেচেছে সে জানতে পেরেছিল। সেই জন্য নন্দকে সে মেরে দিল? অদ্ভুত তো। শিল হারিয়ে তার মাস্টার মশাই পাগল হয়েছেন, তাই। অবিশ্বাস্য। অন্য কোনো গোপন ব্যাপার আছে। বাবার মিউজিয়ামে জিনিসপত্র চুরি করতো দুজনে। বখরা নিয়ে গন্ডগোল। এখানে স্মাগলার্স গ্যাং আছে জানেন তো, তাদের সাহায্য নিয়ে মেরেছে নন্দকে। কর্নেল কোনো মন্তব্য করলেন না। হল ঘরের দরজায় রমা দাঁড়িয়েছিলেন। বললেন, রাত হয়ে যাচ্ছে দেখে ভাবছিলাম। শান্তিদেব বললেন, জানো কমলেশ কবুল করেছে। রমা কানে নিলেন না কথাটা। বললেন, তুমি এসো, ওপরে খাবারটা পৌঁছে দেবে। আমরা গেস্ট রুমে গিয়ে পোশাক বদলে পালাক্রমে বাথরুম সেরে নিলাম। একটু পরে শান্তিদেব ট্রেতে রাতের খাবার এনে দিলেন। লুচি, আলুর দম, মাছ ভাজা, মুরগির মাংস, সন্দেশ এবং 1 পট কফি। যতক্ষণ খেলাম শান্তিদেব কমলেশের কথা বলতে থাকলেন, তার পুরো জীবনী এবং কার্যকলাপ। শান্তিদেবের মতে মানিক চ্যাটার্জি ওর মুরব্বী, কাজেই পুলিশ চার্জশিট উইক করে দেবে, মামলা কেঁচে যাবে। কর্নেল বললেন, আপনার দাদা ফিরেছেন? এখন কি রাত 11টা বাজুক, ছুটিয়ে রিহার্সাল দিচ্ছেন। পাগল। নতুন জায়গায় গেলে আমার ঘুম আসতে চায় না। কর্নেলের কথায় সিঁড়ির নিচের দরজা বন্ধ করে দিয়েছিলাম। এ ঘরের দরজাও বন্ধ, তবু কি অস্বস্তি আমাকে পেয়ে বসেছিল। বাইরে ঝলমলে জ্যোৎস্না, মশারির ভেতর থেকে বারবার ব্যালকনির দিকে তাকাচ্ছিলাম। জয়দেববাবুর আত্মা অমর এবং পারু স্পিক্স টু মি কথা দুটো ক্রমশ আমার চেতনায় ঝাঁপিয়ে আসছিল। এমন একটা পুরনো ক্ষুধিত পাষাণ টাইপের বাড়ি এবং একটা আত্মহত্যা, একটা সদ্য খুন খারাপি। ভূতে বিশ্বাস না করলেও ভূতের ভয় আমার আছে। রিভলভার আর টর্চ বালিশের পাশে রেখেছি। সিলিং ফ্যানের হাওয়ায় মশারি দুলছে। ঝুলন্ত ব্যালকনির দিকের দরজাটা কর্নেল বন্ধ করতে দেননি। হঠাৎ হঠাৎ সেখানে যেন একটা আবছায়া দেখছি। মশারির মুখ থেকে মুখ বেরও করছি মাঝে মাঝে। এ এক অস্বস্তিকর রাত্রি। কর্নেল নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন। বিশ্বাস করা চলে জিম করবেটের মতো ওর গাছের ডালে ঘুমানোর গল্প। আজীবন প্রকৃতিচর এবং সামরিক জীবনযাপনে অভ্যস্ত লোকেদের পক্ষে হয়তো এটাই স্বাভাবিক। যুদ্ধের ফ্রন্টে পরীক্ষায় সৈনিকরাও নাকি দিব্যি ঘুমিয়ে নেয়। নিচের হলঘরে গ্র্যান্ডফাদার ঘড়ির অস্পষ্ট ঘন্টার শব্দ শুনলাম। একবার আমাকে চমকে দিয়ে কি একটা পাখি ক্র্যাঁ ক্র্যাঁ করে চেরা গলায় ডাকতে ডাকতে উড়ে গেল। সম্ভবত পেঁচা। বহু দূরে ট্রেন বা মালগাড়ির শব্দ কিছুক্ষণ, তারপর হঠাৎ নিচে কোথাও একটা শব্দ শুনতে পেলাম।
কে যেন সিঁড়ির নিচের দিকে দরজাটা ঠেলছে। আস্তে ডাকলাম, কর্নেল, কর্নেল। কর্নেলের নাক ডাকা থেমে গেল। কর্নেল, নিচের দরজায় কে ধাক্কা দিচ্ছে? ভূত! কি আশ্চর্য! ওই শুনুন। আবার কর্নেলের নাক ডাকতে লাগলো। শব্দটাও থেমে গেল। আবার স্তব্ধতা। কতক্ষণ পরে ঘুমিয়ে পড়েছিলাম কে জানে। স্বপ্নে দেখেছিলাম দৈনিক সত্যসেবকের চিফ অব দ্য নিউজ ব্যুরো সুনীল দা সবুজ রঙের নাইলনের দড়িতে ফাঁস বানিয়ে নিষ্ঠুর হেসে বলছে, তুমি আজ কাগজকে ফাঁসিয়েছ, তোমাকে ফাঁসিতে ঝোলাবো। সারা নিউজ রুম জুড়ে সহকর্মীরা আমাকে তাড়া করে আসছেন। চেঁচাতে চেষ্টা করছি, কর্নেল, কর্নেল। বেয়ারা হরিবন্ধু বলছে, জয়ন্ত বাবু পাগল, জয়ন্ত বাবু। বাবু, বাবু। তাকিয়ে দেখি দিব্যি মশারির ভেতর শুয়ে আছি। ঘরে দিনের উজ্জ্বল আলো। দরজার কাছে দাঁড়িয়ে একটা মধ্যবয়সী গ্রাম্য মেয়ে ডাকছে, বাবু, কফি এনেছি, উঠুন। মশারি থেকে বেরিয়ে এলাম। মেয়েটি টেবিলে ট্রে রেখে চলে গেল। এই তাহলে কাজের মেয়ে লক্ষ্মী। কর্নেলের বিছানা খালি, মশারি গুটানো। প্রাতঃ ভ্রমণে বেরিয়েছেন বোঝা গেল। বাথরুম সেরে এসে বিস্কুট দিয়ে কফি খেলাম। ব্যালকনিতে গিয়ে চোখে পড়ল সেই নদী আর নির্জন প্রকৃতি। তারপর মনে পড়ল গত রাতে নিচের দরজায় কেউ ধাক্কা দিচ্ছিল। সোমদেববাবু কি ক্লাব থেকে ফিরে গল্প করতে আসছিলেন? কিন্তু তখন রাত প্রায় 12টা বা 1টা। তাছাড়া উনি যদি বিশেষ জরুরি কারণে এসেই থাকতেন, নিশ্চয়ই ডাকতেন। দিনের উজ্জ্বল আলোয় ভূত ব্যাপারটা হাস্যকর হয়ে গেল। কিন্তু ব্যাপারটা রহস্যজনক তো বটেই। 8:15 বাজে। কর্নেল কখন ফিরবেন সেটা ওর মর্জি। রাতের পোশাক বদলে প্যান্ট শার্ট পরে নিলাম। চুপচাপ ঘরে বসে থাকার মানে হয় না। সতর্কতার দরুন রিভলভারটা ঘরে রেখে যাওয়া ঠিক মনে করলাম না। .22 ক্যালিবারের অস্ত্রটা প্যান্টের পকেটে দিব্যি ঢুকে যায়। রুমালে জড়িয়ে পকেটে ঢোকালাম। অস্ত্রটা অটোমেটিক, কিন্তু ট্রিগারের পিঠের ওপর ইঞ্চিটাক লম্বা ক্লিপটা টেনে নামিয়ে রাখলে নিষ্ক্রিয় হয়ে যায়। ওটার সঙ্গে ভেতরে স্ট্রাইকিং হ্যামারের যোগ রয়েছে। একটা গুলি ছুঁড়লে দ্বিতীয়টা ঘুরে এসে হ্যামারের সামনে বসে যায়। এই প্রক্রিয়াটাই অটোমেটিক। পটিকো নির্জন। জঙ্গলে লন পেরিয়ে বাগানে ঢুকলাম। সরু একফালি পায়ে চলা পথ চোখে পড়ল। পাইন গাছের পাশে আম গাছটা যেন ভয়াল জৈব চোখে আগন্তুককে দেখছে। 1 মিনিট দাঁড়িয়ে লম্বা ছড়ানো ডালটা এবং বাঁদিকে লম্বাটে অশোক গাছের গোড়াটা লক্ষ্য করলাম। আম গাছের ডালে কোনো চিহ্ন নেই, কিন্তু অশোক গাছের গোড়ায় হাতখানেক উঁচুতে ঘষা দাগ স্পষ্ট। ছাল ঘষা খেয়েছে দড়ির বাঁধনে। পায়ে চলা পথটা শেষ হয়েছে একটা ফুট 7 উঁচু এবং প্রায় ফুট 4 চওড়া জরাজীর্ণ দরজায়। ধূসর হয়ে গেছে কপাট। তার উপর মাকড়সা হয়তো গত রাতেই জাল ছড়িয়েছে। উঁচু পাঁচিলের ধারে ফার্নের জঙ্গল। কপাটের মাঝামাঝি জায়গায় একটা লম্বা কাঠের হুড়কো বসানো। দরজা খুলেই দেখি দুধারে লাইম কংক্রিটের চাবড়া, গুল্মলতা, তার শেষে পাথরের স্ল্যাব বসানো ঘাট। ধাপের ফাটলে কাশ এবং আগাছা গজিয়ে আছে। শ্যাওলায় সবুজ হয়ে আছে ধাপগুলো। ডাইনে একটা ন্যাড়া লাইম কংক্রিটের প্রকাণ্ড চাঁই। দেখে মনে হলো ওখানেই সম্ভবত কমলেশ এসে বসে থাকতো। রোদ্দুরে ওখানে বসার মানে হয় না। মন্থর নদীটাকে মদালসা ইত্যাদি উপমায় কাব্য করার অভ্যাস আমার নেই। তবে বারবার কর্নেলের সঙ্গে নিসর্গ ভ্রমণে গিয়ে বুঝেছি, মানুষ ছাড়া প্রকৃতি অর্থহীন জড়পদার্থ মাত্র। এই নির্জন প্রকৃতিকে মানুষই অর্থপূর্ণ আর উদ্দেশ্যপূর্ণ করে তুলতে পারে। কিন্তু আমি প্রকৃতিতে সবসময় নিজেকে আউটসাইডার আবিষ্কার করি। কিছুক্ষণ দাঁড়িয়ে একটা সিগারেট শেষ করে নদীতে ছুঁড়ে ঘুরে দাঁড়ালাম। তারপর পা বাড়িয়ে চোখে পড়ল লাইম কংক্রিটের চাঁই ঢাকা আগাছার ভেতরে কোনাকুনি এসে পড়া রোদের মধ্যে কি একটা জিনিস যেন চকচক করছে। কাছে গিয়ে দেখি একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ, ছুঁচ শুদ্ধ। এটাই কি মার্ডার উইপন? কর্নেলের সঙ্গগুণে জানি ওতে খুনির আঙুলের ছাপ থাকা সম্ভব, তাই রিভলভার জড়ানো রুমালটা সাবধানে বের করলাম। তারপর ঝোপে হাত ঝুঁকিয়ে রুমালটা দিয়ে ওটা তুলে নিলাম। এই সময় পিছনে একটা শব্দ হলো। চমকে উঠে ঘুরে দেখি জয়দেববাবু। চোখ দুটো জলজল করছে। ফ্যাঁস ফ্যাঁসে গলায় বললেন, ব্রোঞ্জের শিল,
খরচটি স্ক্রিপ্ট। বললাম, আগে না, একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ। দেখি দেখি। ওর সামনে হাতের তালুতে রুমালে রাখা সিরিঞ্জটা এগিয়ে দিলাম। অমনি উনি খপ করে সিরিঞ্জটা তুলে নিয়ে জোরে নদীতে ছুঁড়ে ফেললেন। উত্তেজিতভাবে হাঁপাতে হাঁপাতে বললেন, নাড়ুর ইঞ্জেকশন আর আমি নিচ্ছি না। আমাকে পাগল করার চক্রান্ত। আমি পুলিশ কেস করব। সমু, রন্তু, শান্তু, পারু, বৌমা সবাইকে আসামি করব। ওরা আমাকে পাগল সাব্যস্ত করে আমার উইল কেঁচিয়ে দেবে। বাবা, আমি সব বুঝি। লেট কমলেশ রায় ব্যাক ফ্রম ক্যালকাটা। ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে দাঁড়িয়েছিলাম। বললাম, কিন্তু সিরিঞ্জটা যে। চুপ! আঙুল তুলে গর্জন করলেন জয়দেব রায়। হু আর ইউ টু ইন্টারফেয়ার ইন মাই পার্সোনাল অ্যাফেয়ার? কে আপনি? এখানে ট্রেসপাস করেছেন কেন? বলে দরজার দিকে ঘুরে চির খাওয়া গলায় হাঁকলেন, নন্দ, নন্দ! বাগানের ভেতর দিয়ে রমাকে হন্তদন্ত হয়ে আসতে দেখলাম। এসেই শ্বশুরের হাত ধরে টেনে ভেতরে ঢোকালেন। জয়দেববাবু রুষ্ট চোখে বারবার ঘুরে আমাকে দেখছিল। রমা বললেন, ঘরে চলুন তো। এই লোকটা আমার মিউজিয়ামে চুরি করতে এসেছে। ঘাপটি পেতে দাঁড়িয়ে আছে। চোর! আহ, কাকে কি বলছেন? গত রাতে আলাপ হলো না ওর সঙ্গে? কর্নেল সাহেবের সঙ্গে এসেছেন উনি, নিউজ পেপারের লোক। জয়দেববাবু ঘুরলেন। এবার মুখে হাসির ছাপ স্পষ্ট। সরি জেন্টলম্যান, আজকাল লোক চেনা দায়, বুঝলেন তো? আসুন আসুন, আমি একটা স্টেটমেন্ট দেব। হেডিং দেবেন, ফ্রম হিন্দুকুশ টু লোয়ার বেঙ্গল। আমি প্রাচীন গ্রিকদের দেখা সেই গঙ্গারিডি সাম্রাজ্য আবিষ্কার করেছি। পাল যুগ পর্যন্ত এই সাম্রাজ্য টিকে ছিল। হকমনসীয় পারস্য সাম্রাজ্যের কথা শুনেছেন? 558 বিসি টু 330 বিসি দারায়ুসের রাজত্ব ছিল নীল নদ থেকে সিন্ধু নদ পর্যন্ত বিস্তৃত। তখন অলরেডি বৌদ্ধ যুগ চলছে। হকমনীষীয় সাম্রাজ্যের প্রচলিত আরামাইক ভাষা লিঙ্গুয়া ফ্রাঙ্কা। কাজেই অশোক আরামাইকে অনুশাসন চালু করেন। কান্দাহার ইডিক্ট, ইউ নো। হিন্দুকুশ এরিয়ার বৌদ্ধরা আরামাইক স্ক্রিপ্ট থেকে খরচটি ইডিক্টস অন সিলভার লিফ। বলতে বলতে হাঁটছিলেন জয়দেব। রমা শ্বশুরের একটা বাহু ধরে আছেন। একবার ঘুরে চোখের ইশারায় আমাকে কেটে পড়তে বললেন। সুন্দরী পরস্ত্রীর এই ভ্রুভঙ্গি বুকের ভেতর সেতারের ঝংকার তুলেই থেমে গেল। ইঞ্জেকশনের সিরিঞ্জটা এ মুহূর্তে আমার মাথায় বিপজ্জনকভাবে ভেসে বেড়াচ্ছে। রমা শ্বশুরকে পূর্ব দিকে খোলা বারান্দা দিয়ে ঘরে ঢোকালেন। দক্ষিণের কোণে গেস্ট রুমের ব্যালকনিতে আমার চোখ পড়ল। কর্নেল চুরুট কামড়ে ধরে দাঁড়িয়ে আছেন, চোখে বাইনোকুলার। ফিরেছেন তাহলে? ওপরে গেস্ট রুমে ঢুকেই বললাম, মার্ডার উইপন। কর্নেল বাইনোকুলারে চোখ রেখেই বললেন, হ্যাঁ শুনুন, মার্ডার উইপন সেই ইঞ্জেকশনের সিরিঞ্জটা নদীর ঘাটে কুড়িয়ে পেয়েছিলাম। ঝোপের ভেতর পড়েছিল, কিন্তু হঠাৎ জয়দেববাবু গিয়ে খপ করে কেড়ে নিয়ে নদীতে ছুঁড়ে ফেললেন। কর্নেল বাইনোকুলার নামিয়ে ঘরে এলেন। বললেন, নদীতে ছুঁড়ে ফেললেন? হ্যাঁ, বললেন নাড়ু ডাক্তার এই ইঞ্জেকশন দিয়ে ওকে পাগল করে দিচ্ছে। উনি পাগল সাব্যস্ত হলে ওর উইল নাকি কেঁচে যাবে। অসম্বন্ধ প্রলাপ। তারপর আমাকে চার্জ, হু আর ইউ টু ইন্টারফেয়ার ইন মাই পার্সোনাল অ্যাফেয়ার। নন্দকে ডাকতে থাকলেন। ভাগ্যিস রমাদেবী গিয়ে বাঁচালেন। লক্ষ্য করেছি, এত সিরিঞ্জটাতে নিডল ফিট করা ছিল। ছিল, বোঝা যাচ্ছে কমলেশ তাড়াহুড়ো করে ছুঁড়ে ফেলেছিল, জলে পড়েনি। কর্নেল ঘড়ি দেখে বললেন, 10টায় মুখার্জির কোয়ার্টারে কফির নেমন্তন্ন, কিন্তু যাওয়া হচ্ছে না। ব্রেকফাস্ট খেয়েই বেরোবো।
কাল রাত্রে সিঁড়ির নিচের দরজায় কে ধাক্কা দিচ্ছিল, আপনাকে ডাকলাম। কর্নেল একটু হাসলেন। সব পুরনো অভিজাত বাড়িতে রাত বিরেতে পুরনো মানুষদের আত্মারা চলাফেরা করে। জয়দেব বাবু বলেছিলেন আত্মা অমর। হি ইজ রাইট। তাছাড়া আমিও রবি ঠাকুর কোট করে বলেছিলাম অতীত বর্তমানের মধ্যে কাজ করে। বিরক্ত হয়ে বললাম, বাজে কথা। কেউ ঢোকার চেষ্টা করছিল, কোনো জ্যান্ত মানুষ। ডার্লিং, শেষ পর্যন্ত যা ঘটেনি তা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। সোমদেববাবুর পাত্তা নেই, ভারী অদ্ভুত লোক তো। শুনলাম উনি দায়ে না ঠেকলে 9টা 9:30 আগে বিছানা থেকে ওঠেন না। দরজায় রমা দেখা দিলেন। কাঁচুমাচু মুখে বললেন, জয়ন্তবাবু রাগ করেননি তো? বললাম, না না, আমি তো জানি ওর অবস্থা, তবে ইঞ্জেকশনের। কর্নেল আমাকে থামিয়ে দিয়ে বললেন, ওর ঘরের বাইরে জানলার নিচে কোনো ইঞ্জেকশনের অ্যাম্পিউল খুঁজে পাইনি। রমা কি পেয়েছো? রমা বললেন, না, আমিও খুঁজছিলাম। সেই সময় বাবা মশাইয়ের ডাকাডাকি শুনতে পেয়ে দৌড়ে গেলাম। আপনি এখন কফি খাবেন? না। কোনো অসুবিধা নেই, রেডি আছে, পাঠিয়ে দিচ্ছি। একটা ছোট্ট শ্বাস ছেড়ে রমা ফের বললেন, লক্ষ্মীকে দিয়ে পাঠাচ্ছি। বাবা মশাইয়ের দিকে আমাকে লক্ষ্য রাখতে হবে। ঘরে ফিরেই পাগলামি শুরু করেছেন। টিঙ্কুর বাবা ফার্মে গেল, টিঙ্কু জেঠু এখনো ঘুমোচ্ছেন। বলে রমা চলে গেল। কর্নেল পোশাক বদলাতে গেলেন বাথরুমে, তারপর বেসিনের জলে হাত ধুলেন। ফিরে এলে বললাম, ভদ্রমহিলা খালি পায়ে কেন চলাফেরা করেন? অবাক লাগছে। কর্নেল মিটিমিটি হেসে বললেন, মেয়েরা নাকি প্রকৃতির অংশ। একটা বইয়ে পড়েছি, মধ্যযুগে ইউরোপের লোকেরা বিশ্বাস করত ওমেন স্পিক্স টু দ্য নেচার অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ অব নেচার। পায়ে জুতো থাকলে নেচারের সঙ্গে যোগসূত্রটা ছিঁড়ে যায়। খালি পায়ে হেঁটে দেখো, ইউ মে ফিল দ্য রিদম অফ নেচার। অবশ্য তুমি পুরুষ, মেয়েদের যেসব সূক্ষ্ম ইন্দ্রিয় আছে তোমার নেই। হাসতে হাসতে বললাম, বোগাস, ভদ্রমহিলা হয়তো কোনো ব্রত পালন করছেন। মেয়েদের ব্রত ব্যাপারটাও কিন্তু টু কমিউনিকেট উইথ দ্য নেচার থ্রু সাম মিডিয়াম, সেগুলোই রিচুয়ালস। আপনি জয়দেব বাবুর দোসর। উনি আমাকে ইতিহাস শোনাচ্ছিলেন। কাগজে স্টেটমেন্ট দেবেন, হেডিং দিতে হবে ফ্রম হিন্দুকুশ টু লোয়ার বেঙ্গল। আপনারটাও হেডিং হওয়া উচিত, উইমেন অ্যান্ড নেচার। সুশান গ্রিফিনের ওই নামেরই একটা বই আছে, তোমাকে দেব। গ্রিফিন উইমেন্স লিভের দুর্ধর্ষ প্রবক্তা। এই মার্কিন মহিলার কলমে জোর আছে বটে। উইমেন নেচার সম্পর্কটা যে পুরুষদেরই বানানো চক্রান্ত, সেটা একেবারে প্রমাণ করে ছেড়েছেন। লক্ষ্মী ট্রে নিয়ে এলো। প্রচুর টোস্ট, এগ পোচ, কলা, আপেল সন্দেশ, কফির পট। ফটক দিয়ে আমরা বেরিয়ে সাইকেল রিক্সা পেয়ে গেলাম। কর্নেল রিক্সাওয়ালাকে বললেন, ইন্দ্রপুরী আবাসন। অনেক গলিঘুঁচি ঘুরে চওড়া রাস্তা, সেখান থেকে নদী দেখা গেল বাঁ দিকে। ডান দিকে ছোট রাস্তায় মোড় নিল রিক্সো। দুধারে একতলা সব নতুন বাড়ি। রিক্সো এবার দাঁড় করিয়ে কর্নেল এক পথচারীকে জিজ্ঞেস করলেন, C33 কোন দিকটায় পড়বে বলতে পারেন? বয়ে ঘুরে পার্ক দেখতে পাবেন। পার্কের নর্থে সি ব্লক। বাড়িটা পাওয়া গেল। সামনে এক টুকরো ফুল বাগিচা, বারান্দায় গ্রিল। আমরা গেটের কাছে রিক্সা থেকে নামলে একটি কিশোরী দৌড়ে এলো। এসেই কর্নেলকে দেখে থমকে দাঁড়ালো। সম্ভবত পাদ্রী সাহেব ভাবল। কর্নেল বললেন, বেনি মাধব বাবুকে খবর দাও, বলো কর্নেল সরকার এসেছেন। দাদু আমাকে বলেছে আসুন। আমরা বসার ঘরে ঢুকলাম। সাম্প্রতিক মফস্বলে সচ্ছল মধ্যবিত্ত ভদ্রলোকের বাড়ি। বসার ঘরে সোফা টোফা, বুকশেলফ, একটা টিভি, কোনার টুলে ঝালর কাটা, ঢাকনার ওপর টেলিফোন। এক বৃদ্ধ ভদ্রলোক, রোগা ফ্যাকাশে চেহারা, হাতে ছড়ি নিয়ে ঢুকলেন।
নমস্কার নমস্কার। বলে কর্নেলের মুখোমুখি বসলেন। আমাদের এই রিটায়ার্ড ফিজিশিয়ানদের আমৃত্যু কতকগুলো লায়াবিলিটি থেকে যায়, তাই থানা থেকে ফোন করলো যখন আমি বুঝলাম আই মাস্ট বিয়ার দ্য লায়াবিলিটি হোয়াট এভার দ্যাট ইজ। তো আপনি কর্নেল সাহেব, ইনি আপনার জুনিয়র অফিসার আই থিঙ্ক। কর্নেল সে কথার জবাব দিলেন না, বললেন, কয়েকটা কথা জিজ্ঞেস করেই চলে যাব। কয়েকটা কেন? ইউ আস্ক মি 100 কোয়েশ্চেন্স, আই উইল আনসার দ্যাট। আপনি হাসপাতালে সার্জারি ওয়ার্ডের হেড ছিলেন? ছিলাম তো। ডাক্তার বেণীমাধব হাসলেন। শেষ পর্যন্ত মর্গের চার্জে ঠেললো। বুঝলেন তো, আজকাল সবখানেই কিলোর কীর্তি চলেছে। তবে আই ওয়াজ অলওয়েজ স্যাটিসফাইড উইথ মাই জব। জয়দেব রায়ের মেয়ে পারমিতার বডি? ডাক্তার দ্রুত বললেন। I see, কিন্তু সে নিয়ে তো কোনো কেস হয়নি। পারমিতার মৃত্যুর কারণ কি শ্বাসরোধ? তাই আপনি রিপোর্ট চেক করেছেন কি? ডু ইউ আন্ডারস্ট্যান্ড, এক্সকিউজ মি কর্নেল সাহেব, দ্য মেডিকেল টার্মস ইউ নো? বডির এক্সটার্নাল চেক করেছিলেন কি? শিওর, যেহেতু হ্যাঙ্গিং কন্ডিশনে পাওয়া গেছে, সেটা তো প্রাথমিক কাজ। বডির কোথাও ইঞ্জেকশনের চিহ্ন লক্ষ্য করেননি? ডাক্তার ক্ষুব্ধ হয়ে বললেন। রিপোর্টে সব ডিটেলস আছে, ওয়াই আস্ক মি? প্লিজ, আপনার তেমন কিছু চোখে পড়েছিল কিনা মনে আছে? একটু ভেবে বলুন। ডাক্তার স্মরণ করার চেষ্টা করে বললেন। পিঠে তো 1 ইঞ্চি ক্ষত ছিল আর ছড়ে যাওয়া চিহ্ন। দ্যাট ওয়াজ এক্সপ্লেইনড। গাছ থেকে বডি নামানোর সময় নাকি হাত ফসকে পড়ে যায়, মাটিতে ইটের টুকরো ছিল। তাহলে পিঠে ছড়ে যাওয়ার চিহ্ন ছিল? ছিল তো, আমি সেটা মেনশন করেছি রিপোর্টে। একটু ভেবে বলুন, চিহ্নটা হার্টের উল্টো দিকে ছিল? পসিবলি, রিপোর্ট খুঁটিয়ে দেখুন। নতুন নতুন সব ছোকরা ডাক্তার এসেছে, উই আর ওল্ড হ্যাগার্স। রিপোর্টটা তাদের দেখান। কর্নেল উঠলেন। থ্যাঙ্কস, এই যথেষ্ট। গৃহস্থ বাড়িতে এসেছেন, একটু চা অন্তত। না থ্যাঙ্কস। ভদ্রলোক প্রায় হতবাক হয়ে বসে রইলেন। কর্নেল হন্তদন্ত হয়ে হাঁটছিলেন। বাইরে গিয়ে দেখলাম বারান্দায় বাড়ির মেয়েদের একটা ভিড়। পুতুলের মতো দেখাচ্ছে তাদের। রাস্তার মোড়ে পার্কের কাছে গিয়ে বললেন, কি বুঝলে? মর্গে ঠেলে দেওয়ায় উনি খুশি ছিলেন না। কারেক্ট, কাজেই দায়সারা ভাবে কাজ করতেন। এক্স্যাক্টলি। পারমিতাকেও নন্দের মতো ইঞ্জেকশন দিয়ে খুন করা হয়েছে, তারপর বডি ঝোলানো হয়েছিল। ফাইন ফাইন, তোমার মাথা খুলেছে দেখছি। অ্যান্ড আই ডিসকভার্ড দ্য মার্ডার উইপন। পার্ক পেরিয়ে গিয়ে খালি সাইকেল রিক্সা পাওয়া গেল। কর্নেল রিক্সাওয়ালাকে বললেন, নিউ মার্কেট। বলে কর্নেল হাসলেন। বেতলা ফরেস্টে রাস্তার ধারে একবার পার্ক হোটেলে খেয়েছিলাম। টালির চালাঘর, নড়বড়ে কাঠের টেবিল চেয়ার। তবে এই ঢেঁড়সের তরকারিটা কিন্তু ছিল অপূর্ব। আসলে ব্যাপারটা হলো, জয়দেব বাবুর থিওরি অনুসারেই দেশটা চলছে। উনি এখানে গ্রিকদের জানা গঙ্গারাইট রাজ্যে বাস করছেন। ক্রমশ ভাষায় ইংরাজি যে হারে ঢোকাচ্ছি, আমিও ব্যতিক্রম নই এবং তুমিও নও। তাতে 50 বছর পরে পিজিন ইংলিশ বাংরেজি হবে বাংলায় লিঙ্গুয়া ফ্রাঙ্কা। কলকাতায় একবার ট্যাক্সিওয়ালাকে বললাম সুরেন ব্যানার্জি রোডে যাব। সে বলে কোথায় সেটা?
বলেই গিয়ার টানলো। ও এসএন ব্যানার্জি রোড। যাই হোক, বেতলার জঙ্গলে পার্ক হোটেল থাকলে কোদালিয়ায় নিউ মার্কেটে আপত্তি কি? আর দুটোতেই যুক্তি আছে। বেতলা ন্যাশনাল পার্ক থেকে পার্ক কথাটা আসতেই পারে, আর কোদালিয়ায় নতুন সাজানো গোছানো একেলে রীতির বাজার নিউ মার্কেট হবেই। বকবকানিতে কান ঝালাপালা হলেও সময় কেটে গেল। একটা বাস স্টেশন চোখে পড়ল। অসংখ্য বাসের ভিড়, মানুষজন, ট্রাক, টেম্পো, সাইকেল রিক্সা গিজগিজ করছে। তারপর দোতলা বিশাল বাড়ির মাথায় নিউ মার্কেট সাইনবোর্ড। ভেতরে করিডোরের ধারে দোকানপাট, থরে থরে উজ্জ্বল ভোগ্যপণ্য সাজানো। মফস্বল বাংলা প্রচণ্ড বদলে গেছে বটে। রিক্সা থেকে কর্নেল দুধারে তাকাচ্ছিলেন। একটু পরে ডাকলেন, এসো। উল্টো দিকে একটা ডাক্তারখানায় ঢুকলাম আমরা। নেম প্লেটে লেখা ডাক্তার এনজি চক্রবর্তী এবং এক সারি ইংরেজি হরফ। ভেতরে কাঠের পার্টিশন, সামনে ওষুধের আলমারি। এক যুবক ঝিমোচ্ছিল কাউন্টারের সামনে। কর্নেল বললেন, হ্যাঁ, ডাক্তারবাবু আছেন? সে আমাদের দিকে না তাকিয়েই বুড়ো আঙুল দিয়ে পার্টিশনের দিকটা দেখালো। আমরা শটান গিয়ে ঢুকলাম। ইনিও প্রবীণ মানুষ, কিন্তু চেহারায় গ্রাম্য ছাপ। কর্নেলকে দেখেই উঠে দাঁড়ালেন। প্রায় ভ্যাবাচাকা খেয়ে হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে বললেন, গুড মর্নিং, হাউ ক্যান আই হেল্প ইউ স্যার? কর্নেলকে বোধ করি সাহেব ভেবেছিলেন, ডাক্তার নারুগোপাল চক্রবর্তী। কর্নেল বসতেই বিনা ভূমিকায় বললেন, আপনি রায় ভবনের জয়দেব রায়কে কি স্টেরয়েড ইঞ্জেকশন দিয়েছিলেন নাকি অন্য কিছু? ডাক্তারবাবু গুলি চোখে তাকিয়ে বললেন, আপনার পরিচয়? কর্নেল পকেট থেকে তার নেম কার্ড বের করে দিলেন। ডাক্তারবাবু খুঁটিয়ে পড়ে বললেন, বুঝলাম না তো, আপনি কি সিআইবি অফিসার ইন ডিসগাইজ? আমার দাড়ি টেনে দেখতে পারেন। রসিকতায় ডাক্তারবাবু একটুও হাসলেন না। বললেন, নন্দের মার্ডার কেসে তদন্তে এসেছেন? এই মাত্র শুনলাম কমলেশ কবুল করেছে। এত এর সঙ্গে আমার সম্পর্কটা কি? আপনি জয়দেব বাবুকে কি ইঞ্জেকশন দিয়েছিলেন? ডেকাডি উড়ে বলেন, না ডক্টর চক্রবর্তী, আপনি দিয়েছিলেন নারকোটিক ড্রাগ। ব্লাইন্ড লাই। কে বলেছে? ইঞ্জেকশনের কয়েকটা অ্যাম্পিউল বলেছে। বলে কর্নেল পকেট থেকে 3টে অ্যাম্পিউল বের করলেন। ফের বললেন, জয়দেব রায়ের জানলার বাইরে পড়েছিল। ডাক্তারবাবু গুলি চোখে তাকিয়ে রইলেন। একটু পরে বললেন, ওটা নার্ভের ওষুধ, অন্যায় করিনি। আপনি তো এমবিবিএস নন। আই এম এ রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার। আপনি হাজারিবাগ গভর্নমেন্ট হসপিটালে ডিসপেন্সিং কেমিস্ট ছিলেন। কোদালিয়ায় ফিরে মেডিকেল প্র্যাকটিস শুরু করেন। ডাক্তারবাবুর মুখ সাদা হয়ে গেল। গলা ঝেড়ে বললেন, কেসের সঙ্গে তার কি সম্পর্ক? রুগ্ন মানুষের চিকিৎসা করা অন্যায় নয়। মফস্বলে ডাক্তারের অভাব। আমি অভিজ্ঞ ডাক্তার, এলাকায় আমার পপুলারিটি আছে। আপনি তো সোমদেব বাবুর থিয়েটার ক্লাবের প্রেসিডেন্ট। থিয়েটারে আমার আজীবন নেশা, কিন্তু নন্দের মার্ডার কেসের সঙ্গে না, এ কেসের সঙ্গে আপনার সম্পর্ক নেই। তাহলে হঠাৎ ওইসব প্রশ্ন কেন? আপনি সত্যি নার্ভের ওষুধ ইনজেক্ট করেছিলেন জয়দেব বাবুর শরীরে, তবে তার সঙ্গে মরফিয়া গ্রুপের যে ওষুধ ছিল তার ক্রিয়া বিপজ্জনক। সেটা নার্কোটিক্স ছাড়া কিছু নয়। সুস্থ মস্তিষ্কের স্নায়ু ক্রমশ অসুস্থ হয়ে পড়ে, হ্যালুসিনেশন দেখা যায়। ক্রমশ রোগী সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হন। রিয়েল আনরিয়েলের তফাৎ বুঝতে পারে না। সে অবসেশনের মধ্যে থাকে। বিশেষ করে রাতের দিকে রোগের লক্ষণ বেড়ে যায়। আপনি এই বিখ্যাত গল্পটি নিশ্চয়ই জানেন। এক ভদ্রলোক রাত্রে নিজের পোশাক বাগানে পুঁতে রেখে আসতেন। দিনে সেই পোশাক খুঁজে না পেয়ে চাকরকে বকাবকি করতেন। আপনি নিশ্চয়ই মালপতির দ্য
ফেনোমেনোলজি অফ পারসেপশন বইটা পড়েননি? ওতে এক রোগিণীর কথা আছে। তিনি দিন দুপুরেই চিৎকার করতেন, জানলার নিচে একটা লোক, জানলার নিচে একটা লোক বলে। অথচ কোনো লোককে দেখা যেত না, কিন্তু রোগিণী তার চেহারা এবং পোশাকের ডিটেলস বর্ণনা দিতেন। এইসব রোগীর ক্ষেত্রে বিপজ্জনক ব্যাপার হলো এরা দীর্ঘকাল কোনো উপেক্ষা তুচ্ছ তাচ্ছিল্য ভোগ করলে এদের একটা সাংঘাতিক অবসেশনস তৈরি হয়। অবচেতনায় পুঞ্জীভূত ক্ষোভ আর অভিমান কোনো এক মুহূর্তে বার্স্ট করে। তখন তাঁরা এক অন্ধ শক্তির হাতের পুতুল মাত্র, তাঁরা জানেন না কি করছেন। কর্নেল উঠে দাঁড়ালেন। ডাক্তারবাবু তেমনি গুলিগুলি চোখে তাকিয়ে আছেন, পলকহীন, কোনো কথা বললেন না। কর্নেল বেরিয়ে গিয়ে হনহন করে হাঁটতে থাকলেন। নিউ মার্কেট এলাকায় দাঁড়িয়ে নির্জন রাস্তায় তিনি হঠাৎ থমকে দাঁড়ালেন। তারপর বায়োনোকুলারে আকাশ দর্শনে ব্যস্ত হলেন। বললাম, পাখি? আভাগার্দ। তার মানে? ডার্লিং, এ প্রখ্যাত টার্মটি তোমার জানার কথা। কি আশ্চর্য, ওটা তো সমাজতত্ত্বের টার্ম। চিন্তার ক্ষেত্রে যারা এগিয়ে থাকে। অ্যাডভান্স গার্ডের ফরাসি বয়ান। আকাশে তারা থাকে না, তারা মাটির বাসিন্দা। কর্নেল বাইনোকুলার নামিয়ে একটু হেসে বললেন, হিমালয় পেরিয়ে আসা সাইবেরীয় হাঁসের একটা আগাম ঝাঁক মালঞ্চির বিলে যাচ্ছে। 1 মাস পরে ওরা আলিপুর চিড়িয়াখানার জলায় যাবে। যাই হোক, উত্তেজনার পর চমৎকার একটা রিলিফ পাওয়া গেল। বলে আবার হাঁটতে লাগলেন। বললাম, আপনি সত্যিই ভীষণ উত্তেজিত হয়ে পড়েছিলেন। ওই গ্রাম্য কোয়াক ডাক্তারবাবুকে অত সব হেভি তত্ত্ব বোঝানোর কি কোনো দরকার ছিল? ছিল, তবে গ্রাম্য কোয়াকদের এত ছোট করে দেখো না জয়ন্ত। জন্মগত প্রতিভা এদের কারো কারো থাকে। অশিক্ষিত পটুত্ব বলে একটা কথা আছে। তার জেরে এদের কেউ কেউ তথাকথিত পশ্চিম ফেরত বড় বড় ডিগ্রিধারী ডাক্তারদেরও কান কাটতে পারেন। হয়তো পারেন, কিন্তু বুঝতে পারছি না নাড়ু ডাক্তার কোন স্বার্থে জয়দেব রায়কে পাগল করতে যাবেন। তুমি বড্ড অমনোযোগী জয়ন্ত। উনি সোমদেবের থিয়েটার ক্লাবের প্রেসিডেন্ট। সোমদেবের প্ররোচনায় এ কাজটা করা ওর পক্ষে স্বাভাবিক। আর জয়দেব বাবু পাগল হয়ে গেলে তার উইল অকেজো হয়ে যাবে। পূর্বপুরুষের অমন একটা বাড়ি। দ্রুত বললাম, আই সি। কর্নেল গলার স্বর নামিয়ে বললেন, শান্তিদেব বলেছিলেন কেন তার বর্দা আমাকে বলেছেন বাবা পাগল হলে আমরা ভেসে যাব। এটা শান্তিদেব বুঝতে পারছেন না, মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ। কথাটা তাহলে চালাকি? 75 বছর বয়সী বুড়ো বাবা, বোঝা যাচ্ছে। একবার মাইনর স্ট্রোক হয়েছিল। তার মৃত্যুর সম্ভাবনা যে কোনো মুহূর্তে। কাজেই তাকে পাগল করে ফেললে যদি সম্পত্তিটা বাঁচানোর শক্ত চান্স পাওয়া যায়। ছাড়তে চাননি সোমদেব বাবু। তার মৃত্যুর পর কোর্টে উইল প্রবেট করাতে হবে। তখন সোমদেব আপত্তি তুলে বলতে পারবেন বাবা পাগল অবস্থায় উইল করেছিলেন, কাজেই উইলের বৈধতা নেই। একটু হেসে বললাম, তাহলে সোমদেব আপনার কাছে গিয়ে ভুল করেছেন। নিজের ইচ্ছায় যাননি, কিছু তলিয়ে ভেবেও যাননি। রমার কৌশলে সাইকিয়াট্রিস্ট ডাক্তার ঘোষের নির্দেশেই আমার কাছে গিয়েছিলেন, ভুলে যেও না। হ্যাঁ, দ্যাটস রাইট। কিন্তু ডাক্তার ঘোষের কাছেই বা কেন গেলেন সোমদেব? বাবা যে সত্যি মানসিক ব্যাধিগ্রস্ত তার সার্টিফিকেট সংগ্রহের উদ্দেশ্যে। ও নার্সিংহোমে কিছুদিন রাখা হতো, কিন্তু জয়দেব বাবুর মানসিক বৈকল্য সরানোর আর কোনো উপায় নেই সম্ভবত। এ বয়সের শিথিল আর বিকল নার্ভকে সুস্থ করার মতো ওষুধ এখনো আবিষ্কৃত হয়নি। একটু পরে দেখলাম আমরা থানার সামনে এসে গেছি। বললাম, আবার থানায়? এসো তো, বলে কর্নেল আমার হাত ধরে টানলেন।
যেন আসামি ধরে নিয়ে যাচ্ছেন। দোতলায় একবার অফিসার ইনচার্জের ঘরে গেলাম। উর্দিপড়া অফিসার সম্ভাষণ করে বসতে বললেন। কর্নেল আমার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বললেন, জয়ন্ত চৌধুরী, সাংবাদিক। জয়ন্ত, ইনি অশোক মজুমদার। ওসি হাসলেন। এখানকার লোকে বলে বড় বাবু, সেই ট্র্যাডিশন সমানে চলিতেছে আর কি। দীপক নিশ্চয়ই আমার মুন্ডু পাত করে গেছে। সিআই সাহেব একটু আগেই বেরোলেন গ্রামের দিকে একটা এনকোয়ারিতে। যাকগে, ছোকরাকে এনে বসিয়ে রেখেছি দিব্যেশদার ঘরে। এখনই ওর এক দঙ্গল লোক এসে ঝামেলা করছিল। দিব্যেশদাকে তো চেনেন, বাঙাল বলিতে তাদের সঙ্গে অনেক যোগ টোক করে সামাল দিয়েছে। তাহলে ওর ঘরেই যাই। ওসি ব্যস্তভাবে বললেন, না না, কত ভাগ্যে আপনার দর্শন পেয়েছি। মর্নিং এ এলেন, তখন তো এক কাপ চাও খেলেন না। সরি, আপনি তো কফি ছাড়া কিছুই খান না। একটু পরে দিব্যেশবাবু এক কেতাদুরস্ত চেহারার যুবকের কাঁধে হাত রেখে এ ঘরে ঢুকলেন। একেবারে ফিল্মের হিরো, কিন্তু মুখটা গম্ভীর, মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। দিব্যেশবাবু সহাস্যে বললেন, মুখার্জি কইয়া গেল কর্নেল সাহেবের অ্যারেস্ট করবা, আমি ব্যাক না করা পর্যন্ত বওয়াইয়া রাখবা। সি দা অডাসিটি। আমি কইলাম, ফোর্ট উইলিয়াম খবর পাইলে কমান্ডার আইয়া পড়ব। বলি কাঞ্চনের দিকে ঘুরলেন। এমনি ক্রিসমাসের সান্তা ক্লজ নন ভাইটি, মিলিটারি কর্নেল সাহেব। না না, ভয় পাইবা না, নামেই কর্নেল। ওই দেখো গলায় কি ঝুলতাছে, পাখি দেখা যন্তর। পাখি ছাড়া কিছু দেখেন না, মানুষজন বেবাক। বউ ভাইটি বউ। কর্নেল বললেন, বসো কাঞ্চন। এমন ভঙ্গিতে বললেন যেন কতকালের চেনা। কাঞ্চন কুণ্ঠিতভাবে বসলেন। কর্নেল বিনা ভূমিকায় বললেন, রমা আমাকে বলেছিল পারুর সঙ্গে তোমার বিয়ে হলে পারু সুখী হতো, কিন্তু পারুর বাবা একে মাস্টারমশাই, তাতে পাগল। রমার কাছেই শুনলাম বিয়ের পরও পারুর সঙ্গে তোমার সম্পর্ক ছিল। রমা এও বলল তোমাদের গোপনে দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দিত সে। কর্নেল নিশ্চয়ই এতগুলো চমৎকার মিথ্যা আউড়ে গেলেন। কাঞ্চন মুখ নামিয়ে বসে রইল। পারু গলায় দড়ি দিয়ে মুহূর্ত না, যদি সে রাত্রে তুমি ওর কথা মতো যেতে। রমা তোমাদের পালিয়ে যেতে সাহায্য করত, পারু তৈরি ছিল। তুমি গেলে না। কেন যাওনি কাঞ্চন? তুমি গেলে মেয়েটা তো সুসাইড করতো না। কাঞ্চন মুখ তুলে আস্তে আস্তে বলল, গিয়েছিলাম। পারু কথা মতো বাগানে অপেক্ষা করছিল। হ্যাঁ, কিন্তু হঠাৎ আমাদের উপর টর্চের আলো পড়লো। আমি নদীর দিকের দরজা খুলে পালিয়ে গেলাম। টর্চের আলো পড়েছিল? হ্যাঁ। কর্নেল বললেন, এই যথেষ্ট। দিব্যেশ, কাঞ্চনকে ছুটি দাও। আমরা সাইকেল রিক্সায় চেপে রায়ভবনে ফিরছিলাম। পথে যেতে যেতে বললাম, রমাদেবীর নামে আপনি একরাশ মিথ্যা উড়ে গেলেন দেখে অবাক লাগছিল। কর্নেল একটু হাসলেন। কোনো জিনিস সত্য কিনা সেটা মিথ্যা দিয়েই বাজিয়ে নিতে হয়, নইলে সত্য মিথ্যার তফাৎ বোঝা যায় না। আমার থিওরি সত্য কিনা যাচাই করতে মিথ্যার দরকার ছিল। কি আপনার থিওরি? মাঝে মাঝে পারুর এই রাতের অভিসার খুনি টের পেয়েছিল, তাই সে রাতে তৈরি ছিল। কাঞ্চন পালিয়ে যাওয়ার পর খুনি গিয়ে পড়ে পারুর মুখোমুখি। পারু সম্ভবত চলে আসার জন্য ঘুরে পা বাড়াতেই খুনি তার পিঠে মারাত্মক ইঞ্জেকশনের নিডিল ঢুকিয়ে দেয়। পারু মারা পড়ে। তুমি লক্ষ্য করেছ কি, নন্দের ঘর দক্ষিণ পূর্ব কোণে? পারু নিশ্চয়ই অন্তিম আর্তনাদ করেছিল। নন্দ ছুটে গিয়ে খুনি ও পারুর সামনে পড়ে। এই অবস্থায় যে কিনা বাড়ির বংশগত পুরাতন ভৃত্য, সেই নন্দ কি করতে পারে? খুনি বাড়িরই লোক, তাকে তো সে পুলিশে ধরিয়ে দিতে পারে না। এ একটা পারিবারিক ট্র্যাজেডি নয় কি? অতএব নন্দ বাড়িরই অন্য কোনো লোকের সাহায্যে গলায় দড়ি বেঁধে গাছে ঝুলিয়ে সাজায়। হ্যাঁ, কমলেশ যে ছবি এঁকে ব্যাপারটা দেখিয়েছে
সেই পদ্ধতিতেই কাজটা করা হয়। বাড়ির সাহায্যকারী লোকটি এবং নন্দ দুজনেরই স্বাভাবিক সন্দেহ হতে পারে পারুকে কিভাবে মারা হলো। দেহে ক্ষতচিহ্ন নেই, অথচ মৃত। তাহলে ধরে নিচ্ছি বডিতে আঘাতের চিহ্ন খুঁজতে গিয়েই পিঠে ইঞ্জেকশনের চিহ্ন দেখতে পেয়েছিল ওরা। কিন্তু সেই চিহ্ন তো সূক্ষ্ম। জয়ন্ত, এভাবে অতর্কিতে দেহে ইঞ্জেকশনের নিডল ঢোকালে রক্ত চিহ্ন থাকা স্বাভাবিক। কাজেই পিঠে কোনো ভোঁতা জিনিস ঘষে ছড়ে যাওয়ার ক্ষত চিহ্ন তৈরি করে দুজনে। সাহায্যকারী নিশ্চয়ই সোমদেব নাকি শান্তিদেব। কর্নেল চুপ করে রইলেন। একটু পরে বাইনোকুলারে আকাশ দেখতে থাকলেন। রায়ভবনের ফটকে রিক্সা থেকে নেমে দেখলাম রমা এদিকের বারান্দায় দাঁড়িয়ে আছেন। ভেতরে ঢুকলে সিঁড়ি বেয়ে নেমে এসে বললেন, বাবা মশাইয়ের আবার পাগলামি বেড়ে গেছে। ওর ঘরে একটা মূর্ছে ধরা তলোয়ার আছে, সেটা দিয়ে আঙুল কেটে রক্তারক্তি করেছেন। টিঙ্কু জেঠুকে ডাক্তার ডাকতে পাঠিয়েছি 2 ঘন্টা আগে, এখনো ফিরছেন না। এক্ষুনি এটিএস দেওয়া দরকার, টিটেনাস হয়ে যেতে পারে। ডেটল দিয়ে ব্যান্ডেজ বেঁধে দিয়েছে অবশ্য। আমরা জয়দেব বাবুর ঘরে গেলাম। দেখলাম ডান হাতের বুড়ো আঙুল আর তর্জনীতে পট্টি বাঁধা। খাটে বসে ছোট্ট ব্রাশ দিয়ে একটা কালচে চাকতি সাফ করছেন। আমরা ঢোকামাত্র ফুঁসে উঠলেন, Trespassers will be prosecuted. Get out! Get out from my museum! রমা দ্রুত বললেন, বাবা মশাই, ইনি কর্নেল সাহেব আর ইনি কাগজের রিপোর্টার। এদের সঙ্গে আপনার তো আলাপ আছে। জয়দেব রায় একটা ছোট্ট শিশিতে ব্রাশ ঢুকিয়ে চাকতিটা ঘষতে ঘষতে ফের বললেন, Trespassers will be prosecuted. কর্নেল বললেন, জয়দেব বাবু, শুধু নিকোটোমাইন সলিউশন দিয়ে চাকতিটা সাফ হবে না, খানিকটা প্যারাফিন অয়েল মিশিয়ে নেবেন, নইলে হিতে বিপরীত হবে, সব শাহিন মুছে যাবে। জয়দেব রুষ্ট চোখে তাকিয়ে গর্জন করলেন, Don't disturb me. Get out! তারপর সেই পালযুগ বা গুপ্ত যুগের তলোয়ার তুলে উঠে দাঁড়ালেন। আমরা বেরিয়ে এলাম। জয়দেব এসে দরজা জোরে বন্ধ করে দিলেন ভেতর থেকে। রমা কেঁদে ফেললেন। কর্নেল বললেন, কেঁদে কি হবে রমা, আমার সঙ্গে এসো। আমরা গেস্ট হাউসে উঠে এলাম। কর্নেল বসে একটা চুরুট ধরিয়ে রমাকে বসতে ইঙ্গিত করলেন। রমা দ্বিধার সঙ্গে বললেন, টিঙ্কু জেঠুর এত দেরি হচ্ছে কেন বুঝতে পারছি না। নাড়ুবাবুকে বললেই তো ছুটে আসবেন। নাড়ুবাবু আর এ বাড়ির ছায়া মারাবেন না। রমা চমকে উঠে বললেন, সে কি, কেন? উনি এ বাড়িরই একজনের চক্রান্তে তোমার শ্বশুরকে পাগল সাব্যস্ত করার জন্য নারকোটিক ড্রাগ ইঞ্জেকশন দিয়েছিলেন। ওর মৃত্যুর পর কোদালিয়ার প্রত্ন সংরক্ষণ সমিতি উইলের ভিত্তিতে বাড়ির দখল নিতে এলে আদালতে উইল চ্যালেঞ্জ করা যাবে যে তোমার শ্বশুর উন্মাদ অবস্থায় উইল করে গেছেন। রমা তাকিয়ে রইলেন। একটু পরে ফুঁপিয়ে উঠে মাথা নাড়লেন, না না, কে এমন চক্রান্ত করবে? তোমার ভাসুর এই কাজটি করেছেন। যাই হোক, তোমার শ্বশুরকে যত শীঘ্রই পারো ডাক্তার ঘোষের সাহায্য নিয়ে যে নার্সিংহোমে বা হাসপাতালে নারকোটিক ড্রাগে আসক্ত রোগীদের চিকিৎসা হয় সেখানে পাঠানোর ব্যবস্থা করো। তোমার স্বামীকে বলো, তবে তোমার ভাসুর এই চক্রান্ত করেছিলেন এ কথা যেন ভুলেও বলো না, পারিবারিক অশান্তি বাড়বে। রমা চোখ মুছছে বললেন, এ বাড়িতে আমার একটুও থাকতে ইচ্ছা করে না। টিঙ্কুর বাবারও না। ফার্ম হাউসে বাড়ি করা আছে, আমরা বরং সেখানেই চলে যাব। তাই চেয়েও সোমদেবের শাস্তি পাওয়া দরকার। আমি নিরুপায়, আইন নিজের পথে চলবে। সোমদেব এবং নাড়ুবাবু তার ফল ভুগবেন। আর শোনো, আমরা খেয়ে নিই কলকাতা ফিরব। রমা উঠে দাঁড়িয়ে ঠোঁট কামড়ে ধরলেন। তারপর বললেন, কিন্তু কমলেশ পারু বা নন্দকে মেরেছে, আমি বিশ্বাস করতে পারছি না। সে এত ভালো। কান্না সামলাতে না পেরে রমা বেরিয়ে গেলেন। কর্নেল গোছগাছ শুরু করলেন। বললেন, স্নান করছি না, তুমিও করো না,
12:30টায় একটা ট্রেন আছে, ওই ট্রেনটা ধরতেই হবে। কলকাতা ফিরে ট্রাঙ্ক কলে দিব্যেশকে যা জানাবার জানাবো। সোমদেব অ্যান্ড দ্যাট কোয়াক ডাক্তার মাস্ট বি পানিশড। কিন্তু কমলেশ কি সত্যিই পারু এবং নন্দকে? কর্নেল হঠাৎ চটে গেলেন। এ ফুল, জয়দেব বাবুর ঘরে নিকোটামাইন সলিউশন দেখে এখনো বুঝতে পারছো না কি ঘটেছে? বুঝতে পারছো না তোমার হাত থেকে ইঞ্জেকশনের সিরিঞ্জ কেন ছুঁড়ে ফেলতে হলো জয়দেব বাবুকে? মাই গুডনেস, তাহলে জয়দেব বাবু নিজের মেয়েকে খুন করেছিলেন? দ্য সাইকিক কিলার্স ভায়োলেন্ট রিয়াকশন। নন্দ সেই খুনের সাক্ষী। নন্দ পাগলা মনিপকে বাঁচাতে কমলেশের সাহায্য নিয়েছিল। জয়দেব বাবুর উইলে তার প্রিয় ছাত্র কমলেশ উত্তরাধিকারী, কাজেই তার বিরুদ্ধে অবসেশনে জয়দেবের কোনো ঘৃণা নেই, বরং আছে প্রগাঢ় স্নেহ। কিন্তু নন্দ খুনের সাক্ষী হয়ে রইল। তাছাড়া কল্পিত শিল চুরির অবসেশনে আক্রান্ত জয়দেব, তাই নন্দকে মরতে হলো। শ্বশুরকে বাঁচাতে কমলেশ আগের পদ্ধতিতে নন্দের বডি ঝোলালো, কিন্তু শেষ রক্ষা হলো না মর্গের নতুন ডাক্তারের সতর্কতায়। তখন কমলেশ সমস্ত দায় নিজের কাঁধে নিল। তোমার মনে পড়ছে গত রাতে দীপক মুখার্জিকে বলেছিলাম, ক্ষুদিরাম স্যার স্টিল বর্ন অ্যান্ড ডাই। কিন্তু রমা বলছেন সে রাতে কমলেশ ও নন্দ বাগানে যায়, পরে কমলেশ পালিয়ে আসে। সরল ব্যাখ্যা সম্ভব, দুজনে নদীর ঘাটে জ্যোৎস্না রাতে বেড়াতে যেত। রমাই বলেছে জয়দেব ঘাটে ওত পেতে ছিলেন, নন্দের ওপর ঝাঁপিয়ে পড়ে ইঞ্জেকশনের নিডল ঢুকিয়ে দেন। হতবুদ্ধি কমলেশ পালিয়ে আসে, পরে বুদ্ধি করে সোমদেবের থিয়েটারের আসবাবের ঘর থেকে দড়ি নিয়ে গিয়ে নন্দের বডি একই পদ্ধতিতে ঝোলায়। উত্তেজনায় একটা সিগারেট ধরাতে হলো। আজকাল সিগারেট কদাচিৎ টানি। বললাম, কিন্তু কমলেশ তো নির্দোষ, তাকে বাঁচাবেন না? কমলেশ বেঁচে যাবে, মানিক চ্যাটার্জিরা আছে। তুমি শুনেছ ইতিমধ্যে পলিটিক্যাল প্রেসার এসেছে, এসডিপিও প্রেসারের মুখে পড়েছেন। এটা আইনের দিক থেকে অন্যায়, কিন্তু মানুষের জন্য আইন না আইনের জন্য মানুষ ডার্লিং। একজন নির্দোষ সৎ বিবেকবান যুবককে বাঁচাতে আইনকে কেউ যদি লাথি মারে, পলিটিক্যাল প্রেসার তো দূরের কথা, আই ওয়েলকাম এনি সর্ট অফ ড্যাম থিং। একটু হেসে বললাম, খুনের রহস্যটা চাপা থেকে যাবে? আই কোর্ট জয়দেব রায়, সমাজের হিত সাধনের জন্য সব কিছু করা চলে। রহস্য তুমি আমি জানলাম, দ্যাটস এনাফ। রহস্য চাপা থেকে বরং এই বাড়িটা একটা মিউজিয়াম হোক, এখানে একটা প্রত্ন গবেষণা কেন্দ্র হোক, দেশ বিদেশের পণ্ডিতরা আসুন। সেই মহৎ উদ্দেশ্যের স্বার্থে একটা কেন 100 রহস্য চাপা রাখতে আমার আপত্তি নেই। বলে কর্নেল ব্যালকনিতে গেলেন। সেখান থেকে ফের বললেন, হতভাগিনী পারু আর হতভাগ্য নন্দের জন্য আমার কষ্ট হচ্ছে ডার্লিং, কিন্তু তাদের মৃত্যুর শোধ নিতে একজন বৃদ্ধ সাইকিক কিলারকে ফাঁসিতে ঝুলিয়ে কি লাভ? এর জন্য প্রকৃত দোষিত সোমদেব এবং নাড়ু ডাক্তার, তাদেরই শাস্তি হওয়া দরকার। জয়দেববাবু যদি চিকিৎসায় সেরে ওঠেন এবং স্মৃতি ফিরে পান, তাহলে অজ্ঞানে অবচেতন হিংসায় যে সাংঘাতিক অপরাধ করে ফেলেছেন তার প্রায়শ্চিত্ত নিজেই করবেন। লেট আস ওয়েট অ্যান্ড সি। কলকাতায় ফেরার পরদিন বিকেলে অফিস থেকে কর্নেলকে ফোন করলাম। আমার সাড়া পেয়েই বৃদ্ধ রহস্যবেদী বললেন, এবার দৈনিক সত্যসেবককে খরষ্টিলিপি রহস্য উপহার দিতে পারো ডার্লিং। সোমদেব রায় এবং ডাক্তার নাড়ুগোপাল চক্রবর্তীকে পুলিশ অ্যারেস্ট করেছে। জয়দেব রায় কলকাতার সাইকিয়াট্রিক ডাক্তারের চিকিৎসাধীনে আছেন। বললাম, শুধু 2টো পয়েন্ট ব্যাখ্যা করুন। সে রাতে জয়দেববাবু টর্চ জেলে কেন বাগানে গিয়েছিলেন? ইঞ্জেকশনের সিরিঞ্জ খুঁজতে। গেস্ট রুমের সিঁড়ির নিচের দরজায় ধাক্কা দিচ্ছিল কে? আবার কে? জয়দেব রায়।
সারা রাত অবসেশনের ঘোরে আচ্ছন্ন হয়ে উনি জ্যান্ত প্রেতের মতো ঘুরে বেড়াতেন। তোমাকে বলেছিলাম সিজোফ্রেনিয়ায় আক্রান্ত রোগীর কাছে বাস্তব অবাস্তব একাকার হয়ে যায়। সে কি করছে নিজেই জানে না। পরে যখন জানতে পারে কি করেছে, যন্ত্রণায় ভেঙে পড়ে। প্রত্ন তলোয়ার দিয়ে জয়দেবের হাতের আঙুল কাটার চেষ্টা, সেই প্রতিক্রিয়া। সেই রোগী চেতনা অবচেতনার মধ্যে সব সময় ছোটাছুটি করে বেড়ায়। আর একটা কথা, সোমদেব হাতে ছড়ি রাখেন, ওটা ওর আত্মরক্ষার অস্ত্র। থ্যাঙ্কস, বুঝেছি। টেলিফোন ছেড়ে কাগজের জন্য স্টোরি লিখতে প্যাড টেনে নিলাম। এতক্ষণ শুনছিলেন কর্নেল সিরিজের গল্প খরষ্টি লিপিতে রক্ত। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরের সপ্তাহে এইরকমই অন্য কোনো একটি গল্প নিয়ে হাজির হয়ে যাব গল্প বাবুর আসরে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর শুনতে থাকবেন গল্প বাবুর আসর। নমস্কার।